আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। অভিষেক ঘিরে জনসমুদ্রের রূপ নেয় মানিক মিয়া এভিনিউ। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এনসিপির আত্মপ্রকাশকে ইতিবাচক বলছেন রাজনৈতিক দলের নেতারা। জনগণের শক্তি বাড়াতে কাজ করবে নতুন দল। তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আমরা সেই নতুন বাংলাদেশ গড়াই আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। দেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। জাতীয় নয়, আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। আমরা একটা কালো যুগ পার করে এসেছি, যে যুগে মানুষের ভোটাধিকার ছিল না। এবং আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার শেষ দিনে তিল ধারণের ঠাঁই নেই মেলা প্রাঙ্গণে। সমাপনী ঘিরে নানা আয়োজন। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। ক্ষমতা নয়, জনতাই হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি। এই স্লোগানে আত্মপ্রকাশ করল ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে দলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নেতারা বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার একতার রাজনীতি চালু করা হবে। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলার মাটিতে আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন ভাসছে জনস্রোতে। মিছিল আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ও তার চারপাশ। সারা দেশ থেকে আসা নানা বয়সের মানুষের এই গণজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রদূত ও সুশীল সমাজ। 4টা নাগাদ মঞ্চে ওঠেন নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করবে জাতীয় নাগরিক পার্টি। এরপরে আসে সেই মাহেন্দ্র খান। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের। এরপরই সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা দেন আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান এক দফার ঘোষক, ক্ষমতার মসনদ ছেড়ে জনগণের কাতারে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের শারজিস আলম আর দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিবা, এছাড়া জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নামসহ আংশিক কমিটির সদস্যদেরও নাম ঘোষণা করেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, বাংলাদেশে আর বৈষম্যের রাজনীতি হতে দেওয়া যাবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানান তারা। বলেন, নতুন দল রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রশ্নে এক থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকেন ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিকেল 5টার দিকে অনুষ্ঠান স্থলে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ বিএনপি নেতারা। যোগ দেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের এ দল কার্যকর ভূমিকা রাখবে। দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে
জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। অনুষ্ঠানে যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে তরুণদের নেতৃত্ব আশার আলো দেখাবে। রাজনীতিতে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। আর অত্যাচারের রাজনীতি আমাদের আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় নতুন এই দল নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন রাজনৈতিক নেতারা। রঞ্জিত করতে হয় ছাত্র জনতাকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। স্বৈর সরকারের পতনের পর দেশ সাক্ষী হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নতুন রাজনৈতিক দল এনসিপির অভিষেকে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউ জড়ো হন ছাত্র জনতা। তাদের আশা, তরুণদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। কায়েস রাহাতের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ সাক্ষী হলো নতুন যুগের। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা এই চত্বরে জন্ম দিল নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন লাখো ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, নতুন এই দল দেশে গড়ে তুলবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। আমরা আশা করছি এই নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো বৈষম্য থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ সকল গোটা বাংলাদেশে একটা ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন রাজনৈতিক দল পরিচালনা করবে এবং আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। তাদের আশা, তরুণদের নেতৃত্বে সঠিক দিশা পাবে দেশ। নতুন রাজনৈতিক দলের আজকে আবির্ভাব ঘটতে যাচ্ছে, আর এই ঐতিহাসিক দিনে আসলে আমরা সাক্ষী হতে যাচ্ছি। আর আমার আশা বা আমাদের সকলের আশা যে জনগণ ইনশাল্লাহ আমাদের নতুন দলদের পক্ষ থেকে নিরাশ হবেন না। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে পেরে সন্তোষ জানান ছাত্র জনতা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দিনভর ছাত্রদের নতুন দল নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মীরা জান্নাতুল মোহনা, হাসান মাহমুদ ও ফাহিম ইউসুফ। তাদের মধ্যে এই মুহূর্তে সহকর্মী হাসান মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান, কেমন দেখেছেন ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজন? এক কথায় অসাধারণ ছিল আজকের যে আয়োজনটি, যেটি মানে অনেকটা প্রত্যাশিত ছিল। ছাত্র জনতা যেভাবে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের যে নেতৃত্বের গুণ এবং তাদের সাংগঠনিক যে দক্ষতা, সেটির কিন্তু আজকে বড় প্রমাণ তারা দিয়েছে। এবং দেখেছিলাম যে পুরো স্টেজ সাজানো সহ এখানকার অভ্যন্তরীণ যেসব শৃঙ্খলা রাখার দরকার, সেগুলো কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সক্ষমতা দেখিয়েছে। এবং যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে নেতাকর্মীরা তারা এসেছেন, ছাত্র জনতা এসেছেন, সেসব গাড়িগুলোকে এক জায়গায় পার্ক করা, সেখান থেকে সভাস্থলে আসা এবং সভাস্থলে যেসব বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এসেছেন এবং নেতৃবৃন্দদের এসেছেন, তাদেরকে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসা এবং আনুষঙ্গিক যেসব কার্যক্রম, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ অনেকটা দক্ষতার পরিচয় দিয়েছে সেখানকার ছাত্র জনতা। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে এখন নতুন করে আত্মপ্রকাশ করলো, তাদের যে নেতৃত্ব, সেটি কিন্তু অনেকটা অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেকটাই ভিন্ন। কারণ তাদের যে এরকম বড় অনুষ্ঠান করার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু নাই। শুধু প্রথম অনুষ্ঠানে তারা যে পরিমাণ অভিজ্ঞতা দেখিয়েছে এবং সক্ষমতা দেখিয়েছে, কিন্তু এটি অসাধারণ ছিল পুরো আয়োজনটাই। নতুন দলের আদর্শের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেছে কি? আমরা আজকে যেটি দেখলাম যে নাহিদ ইসলাম যেটি বলছিলেন যে বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক ধারা তারা তৈরি করতে চান, এবং সেখানে তারা বলছিলেন যে কোনো রাজনৈতিক দল ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী কোনো রাজনীতি বাংলাদেশে আর চলবে না, সেটি কিন্তু তাদের একটা ক্লিয়ার মেসেজ ছিল। এবং তারা বলছেন যে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়তে এবং সেখানে ইনক্লুসিভ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মতাদর্শের মানুষ সেখানে থাকবে, তেমন কিন্তু একটা তারা ঘোষণা দিয়েছিল। তবে তারা আগেই কিন্তু ঘোষণা দিয়েছে সেখানে স্বৈরাচার ফ্যাসিবাদী যে সরকার ছিল আওয়ামী লীগ এবং তার 14 দল, তাদেরকে কিন্তু তারা কোনোভাবে সেখানে ইনভাইট করেনি এবং তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাবেন না, এমনটাই কিন্তু তারা প্রাথমিকভাবে ঘোষণা করেছেন। এবং তাদের যে রাজনৈতিক আদর্শ, সেটি হচ্ছে বাংলাদেশপন্থী একটা নতুন আদর্শ তৈরি করতে চায়। এবং সেখানে নাহিদ ইসলামের বক্তব্যে আমরা যেটি শুনছিলাম যে তিনি বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে যে পরিমাণ বৈদেশিক হুমকি রয়েছে, সেগুলোকে কীভাবে মোকাবেলা করে একটি নতুন বৈদেশিক নীতি, অর্থাৎ পররাষ্ট্র নীতি কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেটিও কিন্তু তারা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বলছিলেন। এবং সেখানে তারা মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে তারা থাকতে চান। এবং তারা যেটি বলছেন যে বামের ডানে এবং ডানের বামে, এরকম একটা জায়গায় তারা
রাখতে চান, সেখানে ডানপন্থী মানুষকেও রাখবেন, বামপন্থী মানুষকেও রাখবেন, কিন্তু তারা একটা সেন্ট্রিস্ট একদম বাংলাদেশপন্থী রাজনীতি তারা করতে চায় এখন পর্যন্ত, এটাই কিন্তু তারা ঘোষণা দিয়ে শুরু করেছে। অভিষেক অনুষ্ঠানে আমি দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু উপস্থিত হয়েছিলেন, তারা কি বলেছেন? হ্যাঁ, আমরা দেখছিলাম যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি এসেছেন, রুহুল কবির রিজভী এবং আরও বিএনপির নেতারা এসেছেন, একই সাথে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনিও এসেছেন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম ঘটা করে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনেকটা কিন্তু খুবই কম আমরা দেখেছি, তবে আজকে যেটি ছিল এটি কিন্তু অসাধারণ ছিল। এবং তারা বলছেন যে বাংলাদেশে যে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল আওয়ামী লীগ গত 15 বছরে, সেখানে শুধু একমাত্র একদলীয় রাজনৈতিক যে দলের রাজনীতি সেটি কিন্তু আর বাংলাদেশে টিকবে না, তেমনটাই কিন্তু বলছেন। এবং এই যে নতুন একটি রাজনৈতিক দল আসলো ছাত্র জনতার হাত ধরে, এবং সেখানে কিন্তু পুরো কেন্দ্রীয় কমিটি যদি আমরা দেখি পুরোটাই কিন্তু তারুণ্যের নির্ভর, প্রত্যেকেরই বয়স কিন্তু 30-এর কাছাকাছি এবং 30-এর মধ্যে, কারো কিন্তু 40-এর উপরে কোনোভাবেই সুযোগ নেই। ফলে তাদের যে তরুণ নেতৃত্ব সেটিকে কিন্তু পুরনো যারা রাজনৈতিক দল সেখানে সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু বলছেন যে আমরা এই তরুণদের যে নেতৃত্ব সেটিকেই কিন্তু নেতা হিসেবে মেনে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল। আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিল, তেমনি কিন্তু সেখানে সাধারণ মানুষের সাথে সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেখানে তাদের এই নেতৃত্ব মেনে নিয়ে কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। ফলে তাদের যে নেতৃত্ব সেটা কিন্তু সমস্ত রাজনৈতিক দল কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু গ্রহণ করেছে, এবং আগামী দিনে এই রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা তৈরি হলো সেটা আসলে কতটুকু এক্সটেন্ড করবে এবং কতটুকু ফ্লারিশ করে সারা বাংলাদেশের মানুষের সাথে কানেক্ট হতে পারবে সেটি কিন্তু সময়ের ব্যাপার। এবং আমরা আশা করছি, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব বা জামাতের নেতারা এবং জুনায়েদ সাকি সহ আরও অন্যান্য যেসব রাজনৈতিক দলের নেতারা আমাদের সাথে কথা বলেছিলেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল তারা কিন্তু মঞ্চে কেউ কথা বলেনি, অর্থাৎ রাজনৈতিক দলের যারা আত্মপ্রকাশ করছেন সেখানকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলেছে, কিন্তু যারা আমন্ত্রিত অতিথি তারা কিন্তু কথা বলেনি। আমরা প্রত্যেক অতিথির সাথে আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবার চেষ্টা করেছি, তারা যেটি বলছে আগামী দিনে এই তরুণরা একটি নতুন বাংলাদেশ উপহার দেবে, তেমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। গত 17 বছর দেশের সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিরপরাধ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি বড় সুযোগ। চট্টগ্রাম থেকে সহকর্মী একেএম নাজিমের সহায়তায় আরও জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামের রহমতগঞ্জে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ গেল 17 বছর সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। এই সময় রাষ্ট্রে আইনের শাসন না থাকলে রাষ্ট্রের কোনো নাগরিকই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। তারেক রহমান বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন একটি বড় সুযোগ। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সবার, এই মতাদর্শে বিএনপি বিশ্বাসী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিউজ ডেস্ক, দেশ টিভি।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে ২২ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। এ সময় এতদিন দেশে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং ইসলামিক মূল্যবোধের কিছুই ছিল না বলে জানান তিনি। এছাড়া আইন আদালতে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, নিরীহ আলেম ওলামাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল। পরে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচারের দাবি জানান তিনি। ইসলামী মূল্যবোধ আমাদের জাতিসত্তা অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত চলছিল। আইন আদালতে বিচারে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গ্রেফতার, নিরীহ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামী নেতৃত্ব গ্রেফতার করে করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শেষ দিনে ২১শে বই মেলা ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। লেখক পাঠকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। জমে উঠে বেচাকেনাও। শুক্রবার মেলার শেষ দিন ছিল শিশু প্রহর। মেলায় দ্বার খুলে বেলা ১১টায়। সকাল থেকেই শিক্ষক খুদে বইপ্রেমীদের ভিড় ছিল। সময় গড়াতেই বাড়তে থাকে সব বয়সী বইপ্রেমীদের ভিড়ও। এদিনও মেলায় এসেছে নতুন নতুন বই। শেষ দিনের বিক্রিতে সন্তুষ্টি জানালেও মাস জুড়ে কম বিক্রিতে কিছুটা হতাশা প্রকাশকদের মাঝে। আজকেরটা অবশ্যই অন্যান্য দিন হচ্ছে ভালো, কারণ আজকে তো শেষ দিন। অনেকে যে আসতে পারেনি তারাও যে কোনো ভাবে হোক আসার চেষ্টা করেছেন, সেটা ভালো। কিন্তু তারপরে আমরা জেনারেলি যে অভিজ্ঞতা অন্যান্য বছর তার তুলনায় কম। লাস্ট ডে এন্ড ক্রেতারাও আসছে, সো অন্যান্য দিনের তুলনায় ভালোই সেল হচ্ছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে বইমেলার প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আপন অপু। অপু, বইমেলার শেষ মুহূর্তের চিত্র কেমন দেখেছেন আর দর্শনার্থীরা কি বলছেন? ন্যান্সি, আজ অমর একুশে বইমেলার শেষ দিন। শেষ সময়ে জমে উঠেছে অমর একুশে বইমেলা এবং আজকে আমরা দেখেছি লেখক পাঠকদের অনেক পর্যাপ্ত পরিমাণে উপস্থিতি আমরা আজকে বইমেলাতে দেখেছি এবং আজকে প্রচুর বেচা বিক্রিও হয়েছে, প্রকাশকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আর যদি একটু জানিয়ে রাখি, আজকে অমর একুশে বইমেলায় নতুন বই এসেছে ৩৩৫টি এবং এখন পর্যন্ত এবারের মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৩২৯৯টি। আজকে ছিল মেলার শিশু প্রহর। মেলার দুয়ার খুলেছে সকাল ১১টায় এবং যদি একটু জানিয়ে রাখি, মেলা শুরু হয়েছে শিশু প্রহর দিয়ে। সেদিন ছিল শনিবার, সেদিন মেলার দুয়ার খুলেছে দুপুর ২টায় উদ্বোধনের পরপরই এবং আজকেও মেলার দুয়ার খুলেছে সকাল ১১টা বাজে। এবং আমরা আজকে দেখেছি শিশুদের উপচে পড়া ভিড় দেখেছি মেলায় এবং পাঠকদের, লেখকদের অনেক ভিড় আমরা দেখেছি। অনেকে এসেছেন। আমার সঙ্গে একজন দর্শক, একজন বই প্রেমী রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছি। এবারে আজকের মেলায় দেখে কেমন লাগছে আপনার? আজকের মেলা অনেক বেশি জনসংখ্যা বহুল এবং খুব ভালো লাগছে। অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে। অনেক বই প্রেমী এখানে আছে, সবাই বই কিনছে, হয়তো বা কেউ কেউ বই দেখছে। তরুণ প্রজন্মের লেখকরা এখানে আছে, সাহিত্যিকরা আছে। ভীষণ ভালো লাগছে সব মিলিয়ে দেখে। আজকে তো মেলা শেষ হয়ে যাচ্ছে। ২৮ দিনের একটি মেলা ছিল, প্রাণের মেলা ছিল। আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়ার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে? মেলা শেষ হয়ে যাওয়া, মেলা শেষ হওয়ার পাশাপাশি হচ্ছে অনুভূতি একটু তো খারাপ লাগবে, কারণ আমি এখানে ৬ দিন এসেছি, হয়তো বা আমার থেকে অনেক দিন চলে আসছে নতুন নতুন। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আপন অপু।